আমার প্রথম যাত্রাই শুরু হয় ব্যারিস্টার রফিকুল হকের সাথে। যে প্রথমে এসেই সিনিয়র চেম্বারে এসে কিছু আশা করা ঠিক না, বা আমার ক্ষেত্রে অন্তত অনেক দিন পর্যন্ত আমি ভালো উপার্জন করতে পারিনি। এমনকি রিক্সা ভাড়া, বাস ভাড়া সেগুলো জোগাড় করা যথেষ্ট কষ্টসাধ্য ছিল। সবচেয়ে বড় ব্যাপার ছিল, যেটা আমার জন্য আমি সৌভাগ্যবান মনে করি, যে আমার সিনিয়র আমাকে নিজে কাজ শিখিয়েছেন। যখন আমি পারতাম না, আমাকে দিয়ে উনি লেখাতেন, আমার সামনে এটা কাটতেন এবং বলতেন যে কষ্ট পেও না, বিকজ আজকে যদি আমি তোমাকে না কেটে দিই তুমি শিখতে পারবে না। আইন পেশা সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন ভালো সিনিয়র পাওয়া। সিনিয়ররা পয়সা দেন না, শেখাতে চায় না। তো সেই প্রতিবন্ধকতাগুলো অতীতে যেমন ছিল আজও তেমনই আছে। একজন সিনিয়র কীভাবে তার জুনিয়রকে পরিচর্যা করবেন, অর্থনৈতিকভাবে তাকে কীভাবে সাপোর্ট দেবেন, এটা মাইন্ডসেটের ব্যাপার। আর জুনিয়র সবসময় সন্তানতুল্য হয়ে থাকে। আমার সিনিয়র আমাকে নিজের সন্তানের মতোই ট্রিট করতেন, জুনিয়র সন্তানের মতোই। তো সন্তানের দায়িত্ব যেমন বাবা মার থাকে, একজন সিনিয়র দায়িত্ব তার জুনিয়রের প্রতি ঠিক ছিল। বার কাউন্সিলে যেটা করতে পারে, সে বার কাউন্সিলে একটা দীর্ঘমেয়াদী বা 2 বছর 1 বছরের একটা এডুকেশনাল একটা কোর্স থাকা প্রয়োজন, যে বার কাউন্সিলের জন্য একজন যারা জুনিয়র আছে তাদেরকে প্রাথমিক ট্রেনিংটা দিতে পারে। ব্যারিস্টার রফিকুল হকের মতো একজন সিনিয়র যখন একজন জুনিয়রের পাশে বসে থাকে, যদিও সেই সিনিয়রের জন্য সেটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থাকে যে তার সিনিয়র এবং জুনিয়র আর্গু করবে, এটা একজন জুনিয়রের জন্য কঠিন একটা পরীক্ষা বটে। আনফর্চুনেটলি আমাদের দেশে খুব ভালো রেজাল্ট করে ছেলে বা মেয়ে হোক, তারা প্রফেশনে আসতে চায় না, একটা ব্যারিয়ার। কারণ এই প্রাথমিক স্ট্রাগলিংটা তারা নিতে পারে না। আমি মনে করি বেসিক ল সবার জানা প্রয়োজন। নিজের অধিকার সম্পর্কে প্রত্যেকের শিশু অবস্থায় যখন স্কুলে যায় সেখান থেকে তার জানা প্রয়োজন, তার বেসিক অধিকারগুলো কী কী আছে। আমাদের আইন অঙ্গনের অন্যতম একজন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম স্যার, যার নামেই আমরা সকলেই চমকিত হয়ে উঠি। আজ আমরা স্যারের আইন অঙ্গন নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা, তার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং তার নিজস্ব জগৎ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। চলুন। আহসানুল করিম একটা বড় একটা নাম আমাদের জন্য, আমরা যারা আইন অঙ্গনে আছি। স্যার, আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট, আপনার যত অ্যাচিভমেন্টের ঝুড়ি সেটা অনেক আমাদের কাছে, আমরা যারা জুনিয়ররা কাজ করছি তাদের কাছে। যেহেতু আমরা জুনিয়ররা আপনার কথা শুনতে চাই, আপনাকে জানতে চাই, প্রথমে জানতে চাবো স্যার, যখন আপনি আমাদের মতো জুনিয়র ছিলেন আপনার স্ট্রাগলিংটা কেমন ছিল, আর এখন আমরা যারা আছি এখনকার সমসাময়িক আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি যখন প্রথম পাশ করে আসি, তখন আমার প্রথম যাত্রাই শুরু হয় ব্যারিস্টার রফিকুল হকের সাথে। যখন তাকে প্রথম দেখি তখন খুব ভয়ভীত ছিলাম, কারণ আমি জানতাম যে ব্যারিস্টার রফিকুল হক খুব রাগী মানুষ আচ্ছা। এবং খুব সহজে কারো সে ফ্রেন্ডলি হন না। এবং যাওয়ার পর আমি ওনার চেম্বারে যাওয়ার পর দেখি যে আমার থেকে অনেক সিনিয়ররা ওখানে আছেন, এবং সভাপতি যখন কাজ আসে, যারা কাজ জানে তাদের কাছেই কাজ দেওয়া হয়। ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর আমি যখন ব্যারিস্টার রফিকুলের চেম্বারে যাই, তখন আমি দেখলাম যে আসলে আমি কিছু শিখিনি, বা যা ওখানে চর্চা হয় আইন অঙ্গনে, যেগুলো প্রতিদিন বিচারালয়ে যেগুলো শোনা হয়, বলা হয়, কোনোটাই আমার জানা নেই। তখন আমাকে বুঝতে হলো যে আমাকে প্রথম থেকেই শুরু করতে হবে। সেই শুরুর বিষয়টা দুটা বা কটা দিক দিয়ে খুব স্ট্রাগলিং। প্রথমত, ইউনিভার্সিটিতে পাশ করে আসার পর স্বভাবতই মনে জাগে যে কিছু উপার্জন থাকবে, কিন্তু সত্যিকার অর্থে আমাদের সময় অন্তত আমি দেখেছি যে প্রথমে এসেই সিনিয়র চেম্বারে এসে কিছু আশা করা ঠিক না, বা আমার ক্ষেত্রে অন্তত অনেক দিন পর্যন্ত আমি ভালো উপার্জন করতে পারিনি। এমনকি রিক্সা ভাড়া, বাস ভাড়া সেগুলো জোগাড় করা যথেষ্ট কষ্টসাধ্য ছিল। দ্বিতীয়ত, যেহেতু কিছু জানতাম না, সুতরাং জানার জন্য একটা সময়ের দরকার। সেটা নিজেকে পরিচর্যা করা, নিজেকে জানা, সিনিয়র আমাকে কাজ দেওয়ার জন্য সিনিয়রকে বুঝতে হবে যে আমি কাজ পারবো, সেই পরিবেশ তৈরি করা, আসলে এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমাদের সময় আমি অন্তত লাকি যে আমি ব্যারিস্টার রফিকুল হকের মতো একজন সিনিয়র পেয়েছিলাম, যিনি আমার প্রতি অত্যন্ত উদার ছিলেন। স্ট্রাগলিং প্রথম দিকে হলো, অর্থনৈতিকভাবে আমাকে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। আর
সবচেয়ে বড় ব্যাপার ছিল যেটা আমার জন্যে আমি সৌভাগ্যবান মনে করি যে আমার সিনিয়র আমাকে নিজে কাজ শিখিয়েছেন। আহ, যখন আমি পারতাম না আমাকে দিয়ে উনি লেখাতেন, আমার সামনে এটা কাটতেন এবং বলতেন যে কষ্ট পেও না, বিকজ আজকে যদি আমি তোমাকে না কেটে দিই তুমি শিখতে পারবে না। তারপর একদিন কাটতে 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 একদিন আমি উনি আমার লেখা কাটতে কাটতে একদিন আমি বুঝলাম যে আসলে লেখা কীভাবে লিখতে হয় এবং এভাবে আমি শিখলাম। তো আইন পেশার সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন ভালো সিনিয়র পাওয়া। সিনিয়র পাওয়ার সাথে সাথে সেই জুনিয়রটা যেন আর্থিকভাবে চলতে পারে, তার পেশাটা চালিয়ে যেতে পারে, সেটা প্রধান দায়িত্ব আসলে সিনিয়র উপরই থাকে। আমার সিনিয়র যেরকম আমাকে সাপোর্ট দিয়েছিলেন। দিয়েছেন। কিন্তু আমার সমসাময়িক সময়ে যারা এসছে আমার সাথে প্র্যাকটিস করতে, অনেকেই এই প্রফেশনে থাকতে পারেনি। তার অন্যতম কারণ হচ্ছে ভালো সিনিয়র পাইনি। আজকের দিনে সময় খুব পরিবর্তন হয়েছে আমি বলে মনে করি না। আমাদের যারা নতুন আসেন তাদের জন্য আসলে এই সময়টা, প্রাথমিক সময়টা খুব বিপর্যয়ের, খুব স্ট্রাগল করতে হয়। সিনিয়ররা পয়সা দেন না, শেখাতে চায় না। তো সেই প্রতিবন্ধকতাগুলো অতীতে যেমন ছিল আজও তেমনই আছে। তাহলে তো স্যার বলতে হয় যে তখন গাড়ি ভাড়া যতটা ছিল, তখন যদি 5 টাকা থেকে থাকে, এখন তো সেই গাড়ি ভাড়া 20 টাকায় গিয়ে ঠেকেছে। এবং ঢাকা শহরটাকে যদি আমরা চিন্তা করি, একজন জুনিয়র যখন 4 বছর অনার্স কমপ্লিট করে, অনেকে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে কোর্ট বারান্দায় যখন যায়, বর্তমান সময়ে যেহেতু আপনি বুঝতে পারছেন এবং আপনি নিজে বলছেন যে আগের থেকে খুব একটা পার্থক্য যে হয়েছে ব্যাপারটা তা না, তাহলে এই যে যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতাটা আমাদের হতাশায় রূপ নেয়। সেই জায়গায় আমাদের জুনিয়রদের আপনি কীভাবে এই হতাশাটাকে কাটানোর জন্য বলবেন? কারণ আপনার জন্য সময়টা আপনি নিজেই বলেছেন, যেহেতু আপনি স্যারের মতো একজন সিনিয়র পেয়েছিলেন, রফিকুল হক স্যারের মতো একজন সিনিয়র পেয়েছেন। আমরা সকলে তার মতো সিনিয়র পাবো না, খুবই স্বাভাবিক, এবং সকলে রফিকুল হক স্যার হবেন না। তো সেই জায়গা থেকে এখন যেই সিনিয়রের সাথে যারাই কাজ করছে তাদের অনেকের হতাশা আসবে, অনেকেই হতাশার জায়গা থেকে এই পছন্দের প্রফেশনের জায়গাটা, কোর্ট বারান্দাকে ছেড়ে অন্য প্রফেশনে অনেক সময় চলে যায় হতাশার কারণে, পারিপার্শ্বিকতার কারণে, ফ্যামিলির একটা প্রেশার থাকে, অর্থনৈতিক প্রেশার থাকে। সেই জায়গা থেকে উত্তরণের জন্য আপনি তাদেরকে কি অ্যাডভাইস দেবেন, বা আপনি কিভাবে তাদেরকে এই জটিল অবস্থা থেকে বের হতে বলবেন, বা মুক্তির উপায়টা আপনার কি মনে হয়? আসলে বিষয়টা খুব কঠিন এবং জটিলও, আর্থসামাজিকভাবেও। যখন আমি তখন অনেক দূর থেকে আসতাম চেম্বারে, আমাকে আমার বাবা মায়ের উপর নির্ভরশীল ছিলাম। কারণ প্রথম পাশ করার পর যেহেতু চেম্বার থেকে ভালো উপার্জন করি না, তখন রাত 12টার সময় 11টার সময় যখন বাসের খোঁজে যেতাম, তখন বেশিরভাগ সময় বাস পাওয়া যেত না। কখনো টেম্পোতে করে এক জায়গায়, তারপরে আবার আরেক জায়গায়, এইভাবে করে করে ভেঙে ভেঙে বাসায় গেছি। যদিও আমার জন্যে স্ট্রাগলিং পিরিয়ডটা খুব শর্ট ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে যেহেতু সিনিয়ররা টাকা দিতে চান না এবং অর্থনৈতিকভাবে একজন জুনিয়র যখন প্রফেশনে আসে তার মিনিমাম কিছু প্রয়োজন হয়। তার যাতায়াত, তার খাওয়া, আর যদি কারোর বিয়ে শাদী হয়ে থাকে তখন তো স্ট্রাগলিং আরও বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সিনিয়রদের উপর কিছু কর্তব্য তো আছেই, কিন্তু সেই কর্তব্যটা তো যেহেতু নিজস্ব ব্যাপার, একজন সিনিয়র কীভাবে তার জুনিয়রকে পরিচর্যা করবেন, অর্থনৈতিকভাবে তাকে কীভাবে সাপোর্ট দেবেন, এটা মাইন্ডসেটের ব্যাপার। এক একজন একভাবে দেখেন। তো সেই ক্ষেত্রে আসলে সিনিয়রদের উদার হওয়া প্রয়োজন। যখন একজন জুনিয়রকে নেবেন তখন সেটা সিনিয়রের দায়িত্ব হওয়া যে তাকে অন্তত অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয়া কিছুদিন, যতক্ষণ পর্যন্ত সে নিজে না দাঁড়াতে পারে। তার শেখার ব্যাপারে অনুপ্রেরণা দেয়া, তাকে কাজ দেয়া। আমাকে আমার সিনিয়র যেভাবে করেছিলেন, আমি আমার জুনিয়রদের সাথে এভাবে করার চেষ্টা করি, যেভাবে আমি আমার সিনিয়রের কাছে পেয়েছিলাম। আচ্ছা, আমিও চেষ্টা করি যে যেভাবে আমি ট্রিটেড হয়েছিলাম আমার সিনিয়র মাধ্যমে, আমার জুনিয়রের জন্য সেভাবেই সেভাবেই ট্রিটেড ট্রিটেড হয়। হয়। তো আমি আমার জুনিয়রদেরকে আসার পর আমি তাদের থাকার ব্যবস্থাটা আমি দেখি যে কী অবস্থায় আছে, তার যাতায়াত ব্যবস্থা কী আছে, এবং চেষ্টা করি তাদের যত দ্রুত সম্ভব নিজের পায়ে দাঁড়ানো। আমি বেশি জুনিয়র নিতে চাই না, কারণ যাকে আমি নিই তার সমস্ত দায়িত্ব আমার। আর জুনিয়র সবসময় সন্তানতুল্য হয়ে থাকে। আমার সিনিয়র আমাকে নিজের সন্তানের মতোই ট্রিট করতেন। তো
জুনিয়র সন্তানের মতোই। তো সন্তানের দায়িত্ব যেমন বাবা মার থাকে, একজন সিনিয়র দায়িত্ব তার জুনিয়রের প্রতি ঠিক সেরকমই। সেরকমই থাকবে। স্যার এখানে এটা তো আমাদের ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা বা আদার সাপোর্টের কথা বলুন, সবথেকে বড় যে ব্যাপারটা, আমরা অনেক জুনিয়র আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে বা আমাদের একটা কি বলবো এটাকে, হতাশা বলবো নাকি দাবি বলবো, আমি এটাকে সঠিকভাবে শব্দটা হয়তো বা চয়ন করতে পারছি না এই মুহূর্তে, যে সিনিয়র আমাদেরকে কাজ শেখাচ্ছেন না। আপনাকে যেরকম রফিকুল হক স্যার বারবার করে ড্রাফটিংটা করিয়েছেন, ড্রাফটিং তো আমাদের সেক্টরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। একটা ডায়াসে দাঁড়ানোর জন্য কি লেখা আছে আমার নথিতে, সেটা কিভাবে আমি লিখলে আমি কিভাবে প্রেজেন্ট করতে পারবো, এটা যদি আমি না জানি, আমার ধারণা যে ডায়াসে তাহলে দাঁড়ানোটা আমার জন্য সম্মানজনক হবে না, আমি হয়তো বা ভালো ফলপ্রসূ একটা ফল নিয়ে আসতে পারবো না। তো এই যে ড্রাফটিংয়ের যে জায়গাগুলো, এগুলো অনেক সময় অনেককে শেখানো হয় না। অনেক সময় আমরা এরকমও দেখেছি, আমরা আমরা আইন প্রফেশনে আছি প্রায় 11 বছর হতে চললো, আমাদের এখন যারা আছে, আমাদের সমসাময়িক অনেককে শুনেছি যে স্যার তো ফাইলটাই ধরতে দিচ্ছে না, শুধু যখন শুনে নিতে যাচ্ছি স্যারের পেছনে পেছনে ফাইলটা ধরে নিয়ে ডায়াসে গিয়ে রাখছি, ফাইলের ভেতরে কি আছে আমি জানি না। এই যে যে একটা প্রতিবন্ধকতা আমাদের, এই প্রতিবন্ধকতাটাই কি আপনার মনে হয় স্যার যে যখন আমরা আইনজীবী হিসেবে এনরোলড হচ্ছি, আমাদের এটিকেট, ম্যানার, কিছু মানে কন্ডাক্টের রুলস রেগুলেশন আমাদের বার কাউন্সিলের থেকে প্রদত্ত আছে, সে জায়গাটাতে কি বার কাউন্সিল একজন অ্যাডভোকেট হবার পরে অথবা 6 মাসের যে আমাদের ইন্টিমেশনটা জমা দিতে হয় পিপলিজ আমরা থাকি, সে সময় কোনো স্পেসিফিক এই মুহূর্তে বর্তমান সময়কে উপযোগী করে কোনো স্পেসিফিক কোনো রুলস তাদেরকে এখন করা উচিত, বা এটাকে প্রাতিষ্ঠানিক একটা মানে একটা কাঠামোর মধ্যে কি নিয়ে আসা উচিত বলে কি আপনি মনে করেন যে আমি যদি কাউকে জুনিয়র হিসেবে রাখি, তাকে আমার অ্যাটলিস্ট এতটুকু শেখাতে হবে যাতে করে সে ভাইভা বোর্ডে যখন যাবে সে যেন শুধু পূর্বের বছরের কোনো ডায়েরি কপি করে নিয়ে না যায়। কারণ আমরা ওই ডায়েরির ভিতরে কী থাকছে আমরা কিন্তু অনেকেই জানি না, জাস্ট আমরা ডেট উঠিয়ে দিচ্ছি, কেস ফ্রেম হচ্ছে, চার্জ ফ্রেম হচ্ছে, আমাদের আমরা এগুলো লিখেছি, কী লিখছি আমরা অনেক সময় জানি না। আপনি কি মনে করেন স্যার? আসলে কোনো আইনজীবী যার কাছে জুনিয়ররা কাজ শিখতে আসে, তাকে বার কাউন্সিলের আওতায় এভাবে নিয়ে আসা কঠিন, বা আইন রেগুলেশন দিয়ে এগুলোকে বাইন্ড করা, বাধ্যবাধকতা করা কঠিন, অবাস্তব। কিন্তু এগুলো আসলে ধীরে ধীরে বার কাউন্সিলে যেটা করতে পারে, সে বার কাউন্সিলে একটা দীর্ঘমেয়াদী বা 2 বছর 1 বছরের একটা এডুকেশনাল একটা কোর্স থাকা প্রয়োজন, যে বার কাউন্সিলের জন্য একজন যারা জুনিয়র আছে তাদেরকে প্রাথমিক ট্রেনিংটা দিতে পারে, ভোকেশনাল ট্রেনিংটা দিতে পারে। সেটা সাইমালটেনিয়াসলি যখন একজন জুনিয়র সিনিয়রের সাথে কাজ করবে সেই সময়। কিন্তু বার কাউন্সিলের পক্ষে এটা খুব কঠিন একজন আইনজীবীকে, যিনি সিনিয়র হিসেবে কাজ করবেন, তাকে বাউন্ড করা। তো এখন এগুলো সমস্তই জুনিয়র এবং সিনিয়রের পারস্পরিক বিষয়। কিন্তু একজন ভালো সিনিয়র, যেটা আমার সময় আমি আমার সিনিয়রকে দেখেছি, বা আমিও আমার ব্যক্তিগত জীবনে যেটা আমি প্র্যাকটিস করি, যে সমস্যাগুলো আপনি বললেন, যে একজন জুনিয়রের ফাইল খোলার অধিকার থাকে না, কিন্তু আমার ক্ষেত্রে আমার সিনিয়রের কাছে অবারিত ছিল, যে সমস্ত ফাইল আমার কাছে অবারিত ছিল, আমি এগুলো সমস্ত দেখতে পারতাম, পড়তে পারতাম। তারপর সিনিয়র আমার আগ্রহ দেখে আমাকে বলতেন যে তুমি আর্গু করো, আমি তোমার পাশে বসে থাকবো। তো ব্যারিস্টার রফিকুল হকের মতো একজন সিনিয়র যখন একজন জুনিয়রের পাশে বসে থাকে, যদিও সে সিনিয়রের জন্য সেটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থাকে, যে তার সিনিয়র, বিশেষ করে ব্যারিস্টার রফিকুল হকের মতো সিনিয়র তার পাশে বসে আছে এবং জুনিয়র আর্গু করবে, এটা একজন জুনিয়রের জন্য কঠিন একটা পরীক্ষা বটে। কিন্তু আমাকে এই পরীক্ষায় পড়তে হয়েছে অনেকবার, দীর্ঘদিন, অসংখ্যবার। স্যার আমার পাশে বসে থাকতেন, বলতেন যে তুমি হিয়ারিং করো, আমি হিয়ারিং করতাম, ভুলভ্রান্তি হতো না তা না, এবং ভুলভ্রান্তি হলে চিৎকারও করতেন না তা না, কিন্তু ওটা একটা লেসন ছিল। আমি আমার জুনিয়রদেরকে মামলা করতে দিই, আমি যাই না, যদি আনলেস রিকোয়ার্ড, অনেক সময় কোর্ট যদি ডাকে তখন আমি যাই, আদারওয়াইজ আমি আমার জুনিয়রদেরকে সেই সুযোগটা দিই যে সুযোগটা আমার সিনিয়র আমাকে করে দিয়েছিলেন। অনেক পরবর্তীকালে অনেক বড় বড় মামলা, অনেক লিডিং কেস, যেগুলো ডিএলআর
বা অন্য জায়গায় রিপোর্টেড হয়েছে, রিপোর্টেড সেখানে আমার সিনিয়র আমার পাশে বসে আছেন এবং আমি আর্গু করেছি অ্যাপিল ডিভিশনে অনেক মামলায়। তো এইগুলো একজন জুনিয়রকে খুব এনকারেজ করে, প্রমোট করে। যখন সবাই দেখে বা ক্লায়েন্ট দেখে যে এই জুনিয়রের পাশে তার সিনিয়র বসে তাকে প্রমোট করছে, তখন ক্লায়েন্টেরও কনফিডেন্স বাড়ে, জুনিয়রের কনফিডেন্স বাড়ে, তার জ্ঞানের প্রতি বা আইন চর্চার প্রতি তার আগ্রহ বাড়ে। তো এই বিষয়গুলো আসলে একজন সিনিয়র, আমার সিনিয়র যেভাবে আমার সাথে করেছেন, যদি সমস্ত সিনিয়র যদি করতেন, তবে আইন পুরো দৃশ্যটাই আমাদের একদম অনেক দৃশ্যপটটা চেঞ্জ পরিবর্তন হয়ে হতো। যেত। স্যার, আমাদের ফিমেল যারা আছেন তারা তো আমাদের এই প্রফেশনে দেখা যাচ্ছে খুব কম আসছে, যেটা কিনা আমরা যখন স্টুডেন্ট থাকি আমাদের একাডেমিক সেক্টরে ফিমেলদের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে, এবং ল খুব আমরা যদি পাবলিক ভার্সিটির দিকে তাকাই, ল হচ্ছে একদম ফার্স্ট ক্যাটাগরির সাবজেক্ট থাকে, সেখানে ফিমেলদের কিন্তু অংশগ্রহণ অনেক বেশি থাকে। যখন এটা প্রফেশনে ডাইভার্ট হয়ে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে আমাদের ফিমেলদের সংখ্যাটা অনেক কমে যাচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা সত্যি যে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ফিমেলদের সংখ্যা অনেক বেশি, এবং মেরিটের দিক দিয়ে দেখলেও দেখা যায় যে মেরিটে মেয়েরা অনেক এগিয়ে আছে, কিন্তু প্রফেশনের ক্ষেত্রে মেয়েরা খুব একটা আগ্রহী হয় না, বিশেষত কতগুলি কারণে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি, এবং দ্বিতীয়টা হচ্ছে যে একটা চেম্বারে এসে একটা মেয়ে তার এনভায়রনমেন্ট পায় না। এই কারণেই মূলত মেয়েরা এই প্রফেশনে আসতে খুব একটা আগ্রহী হয় না। আর যেহেতু এটা একটা খুব স্ট্রাগলিং একটা জব, বিশেষ করে প্রথম দিকে, সেক্ষেত্রে পারিবারিক খুব বেশি সাপোর্ট না থাকলে ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে, বিশেষত মেয়ের ক্ষেত্রে আরও বেশি অনেক কষ্টকর। কষ্টকর হয়ে যায়। আর যদি এরকম হয় যে যে চেম্বারে আসবে সেই চেম্বারে যদি একটা মেয়ের কাজের পরিবেশ থাকে, সেখানে যদি মেয়েরা তাদের কাজ করার মতো অনুপ্রেরণা পায়, কাজ পায়, অর্থনৈতিক নিরাপত্তা পায়, তো সেক্ষেত্রে মেয়েরা কিন্তু আস্তে আস্তে এই প্রফেশনের প্রতি আগ্রহী হবে। আচ্ছা, সুতরাং প্রধান যে যে দৃষ্টি যেখানে যেখানে আবার বারবার করে চলে যাবে, সেটা হচ্ছে একটা ভালো চেম্বার, একটা ভালো সিনিয়র, যে কিনা কোনো ডিসক্রিমিনেট করবে না মেয়ে এবং ছেলের প্রতি, এবং একটা মেয়ের যদি ছেলের মতোই যদি ক্যাপাবিলিটি থাকে, সেখানে যেন কোনো বৈষম্যের সৃষ্টি না হয়, সে ব্যাপারে যদি সিনিয়র সজাগ হয়, তো মেয়েদের জন্য এটা একটা এনকারেজিং এবং ভালো একটা প্রফেশন এবং হয়ে দাঁড়াতে এটার পারে। সাথে সাথে তো স্যার আমরা এটাও বলতে পারি যে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ধরনের প্রবলেম হয়, যেটা হয়তো বা আমরা খুব সংকোচ বোধ করছি, হয়তো বা বাইরে কোথাও আমরা এটা কোর্টে যাচ্ছি, কারণ কোর্ট বারান্দা, বিশেষ করে নিম্ন আদালত যতটা গ্যাদারিং থাকে ওখানে, যত জনবহুল একটা জায়গা, অনেকে অনেকভাবে হ্যারাস হয়। আমাদের অনেক মেল কলিগরাও কিন্তু অনেক সময় খুব বিরক্ত হয় যে কিভাবে যাচ্ছে, কিভাবে হাঁটছে, সেখানে একটা মেয়েও অনেক ধরনের হ্যারাসমেন্টের মধ্যে শিকার হতে পারে। যদি আপনার কি মনে হয় না স্যার, পরিবেশটা যদি এরকম হয় যে একটু ফ্রেন্ডলি, যে আমি বাইরে কোথায় গিয়ে চেম্বারের বাইরে যখনই আমি কাজে যাচ্ছি বা আমি চেম্বারের ভেতরে যখন কাজ করছি, আমি যদি এ ধরনের কোনো প্রবলেম ফেস করি, এটা ডিরেক্ট হ্যারাস হতে হবে, নট লাইক দ্যাট, যে কোনো প্রবলেম আমি যেটা আমাকে কাজের মনোনিবেশ করতে আমাকে হেল্প করছে না, আমাকে ডিসকারেজ করছে, ডিফোকাস করে দিচ্ছে, আমি যদি সেটা আমার সিনিয়রের সাথে একটু ডিসকাস করতে পারি, তাহলে আমার মনে হয় আমি অ্যাজ আ ফিমেল আমার কাছে মনে হয়েছে যে তাহলে হয়তো বা আমরা আরেকটু এনকারেজ হব, কারণ আমরা অনেক সময় অনেককে বলতে পারি না। আমার যে রিপোর্টিং যিনি থাকছেন চেম্বারে, যদি আমার সিনিয়র যিনি আছেন, আমি যদি বলতে না পারি, এই যে যে সংকোচ বোধটা, আপনি এটাকে কি মনে করেন? আমি মনে করি একজন সিনিয়রের ছেলে এবং মেয়ে নির্বিশেষে একজন বাবার মতো বাবা, ভূমিকা হতে হয়। একজন বাবা যেমন তার সন্তানকে আগলে রাখে, একটা সিনিয়রের কাজ কিন্তু একটা জুনিয়রকে আগলে রাখা, তাকে সমস্ত ধরনের নিরাপত্তা দেয়া, তাকে সাপোর্ট দেয়া, তার পিছনে একটা বট গাছ হয়ে দাঁড়ানো। সুতরাং ঘুরে ফিরে বারবার করে একটা ভালো সিনিয়রের প্রশ্ন এসেই দাঁড়ায়। রাইট। তো আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে দেখেছি যে একজন ভালো সিনিয়র একজন ভালো জুনিয়রকে আস্তে আস্তে যেমন মানুষ করে তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে পারে, এটা আসলে অন্য কারোর পক্ষে আর সম্ভব না। এক্স্যাক্টলি। আমরা তাহলে এটা বলতেই পারি, আমরা এখন যারা জুনিয়র আছি, তারা যখন সিনিয়র হব, অ্যাটলিস্ট আমরা যেন, মানে, কারণ গ্রুমিংটা খুব ইম্পর্ট্যান্ট, স্টার্টিং গ্রুমিংটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যেরকম রফিক হক স্যারের সান্নিধ্যে পেয়েছেন, আপনার গ্রুমিংটা ওরকম হয়েছে, আপনি এখন ঠিক সেম গ্রুমিংটা আপনার পরবর্তী জেনারেশনকে আপনি দিচ্ছেন। হয়তো বা আমরা অনেকে পাচ্ছি না, যার কারণে হয়তো বা তারা যখন সিনিয়র হবে
মেবি জানি না কি হবে, বাট আমাদের আশা থাকবে যে আমরা যেন ওই ওভারকামটা আমাদের জুনিয়ররা করতে পারে, সেটাই করতে চাই। নিশ্চয়ই। স্যার আমরা যেহেতু নারী পুরুষের ব্যাপারে আসলাম, এটা শুধু নারী পুরুষের জন্য আমি বলবো না, আমি বলবো যে সমাজের যে কোনো শ্রেণী ভেদ যা কিছু আমরা বলি সব কিছুর ক্ষেত্রে আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে আর্টিকেল 27, বলছে ইকুয়ালিটি বিফোর দ্য ল। আমাদের সমাজের পার্সপেক্টিভে আপনি এটা কতটা প্রয়োগ দেখতে পাচ্ছেন? না, এই ইকুয়ালিটি বিফোর ল এটা রাষ্ট্র এটাকে বাস্তবায়িত করবে, কিন্তু রাষ্ট্র এটা খুব যে বেশি দূর করতে পেরেছে তা তো না। কারণ শুধু নারী পুরুষ না, এই ডিসক্রিমিনেশনটা সিটিজেনের যেন না হয়। নারী পুরুষ তো তার মধ্যে আছেই, তো ওটা আসলে একদিনের বিষয় না। বাংলাদেশের মতো একটা দেশের জন্য এটা আসলে চলমান একটা প্রক্রিয়া। তবে মেয়েরা তো এখন আগের তুলনায় অনেক বেশি কাজ করে, অনেক বেশি তাদের প্রসার আছে, তারা ইউনিভার্সিটিতে তাদের অনেক বেশি যাতায়াত আছে, ভালো রেজাল্টের দিকে তারা অগ্রণী। তো সেক্ষেত্রে মেয়েরা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। তো আমি আশা করি যে আমাদের প্রফেশনও মেয়েরা একসময় অনেক ভালো করবে, সেটাই আমি আশা করি। স্যার রাষ্ট্রের কথা যখন আমরা আসলাম, আমরা যখন এবং সিটিজেনের কথা, রাষ্ট্রের তো অবশ্যই একটা দায়িত্ব আছে। আমার কাছে মনে হয় যেটা আমি বাস্তবতার নিরিখে আমার যেটা মনে হয়েছে যে আমি একজন সিটিজেন, আমারও কিছু দায়িত্ব আছে। আমি একজন সুনাগরিক যখন নিজেকে দাবি করব, আমার কিছু দায়িত্ব থাকাটা জরুরি। এই দায়িত্বের মধ্যে অবশ্যই আমার আইনের একটা সুচিন্তিত বলি অথবা আইনের যে একটা ধারণা, যে আইনটা আমি আমার নিজের জন্য প্রোটেক্ট করতে চাচ্ছি, ঠিক তেমনি এই আইনটা আমি আমার সামনের মানুষটার জন্য তো আমার প্রোটেক্ট করা উচিত। এই ধারণাটা তো আমার কাছে মনে হয়েছে আমরা যে টোটাল কারিকুলামের মধ্যে দিয়ে আসি, এডুকেশনাল কারিকুলামে আমাদের কিন্তু ওভাবে আইনের ব্যাপারটা নিয়ে আসা হয় না, বা একজন সুনাগরিকের দায়িত্ব। হ্যাঁ, সমাজবিজ্ঞান বইতে আমার যদ্দূর মনে পড়ে যে আমরা কিছু কিছু মুখস্থ করে যেতাম, কিন্তু এটাকে বাস্তব জীবনে এবং প্র্যাকটিসিং যে জায়গাটা, কারণ আপনি বলেছেন এটা একটা চলমান প্রসেস, এবং আমাদের মতো প্রেক্ষাপটে এত জনবহুল একটা রাষ্ট্রে এটা তো একদিনে হুট করে আসবে না। আপনার কি মনে হয় না স্যার যে আমাদের এই কারিকুলামে আইনের বেসিক কিছু, যেটা আমার নিজের জন্য আমি প্রোটেক্ট করব এবং আমার পাশের মানুষটার জন্য, এবং কারণ আমাদের দেশে তো টর্টের কোনো কালচার নেই। টর্টের কালচার যদি আমরা অদূর ভবিষ্যতে চিন্তাও করতে চাই, কারণ আমরা তো সবাই চাচ্ছি যে আমরা আরও উন্নত হব, উন্নয়নশীল থেকে উন্নত হব, আমাদের কি এই ধরনের কারিকুলামটা আমাদেরকে ঢোকানো উচিত না? আমাদের একদম ছোটোবেলা থেকে শুরু করে যেই পড়াশোনার আমাদের কাঠামো আছে, আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি মনে করি বেসিক ল সবার জানা প্রয়োজন। নিজের অধিকার সম্পর্কে প্রত্যেকের একদম শিশু অবস্থায় যখন স্কুলে যায় সেখান থেকে তার জানা প্রয়োজন, তার বেসিক অধিকারগুলো কী আছে। আর আমাদের দেশে যে টট একেবারে নেই তা না। টটের একটা বিষয় যেমন ডিউটি টু টেক কেয়ার, একজন টেক কেয়ার করবে, তার ডিউটি আছে যে আরেকজনের জন্য তার কাজের জন্য ক্ষতি না হয়। দিস ইজ টট। তো সেই টটের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এর বাস্তবায়ন করি বা না করি, আমাদের কিন্তু এই দৃষ্টিভঙ্গি থাকতে হয় যে আমার কোনো কাজের জন্য যেন অন্যের ক্ষতি না হয়। এই বিষয়গুলো আসলে প্রত্যেকের ছোটোবেলা থেকে যদি স্কুল থেকে শেখানো হয় ভালো মতো করে, তবে প্রত্যেকে তার অধিকার সম্পর্কে জানতে পারে, এবং আমার পাশে যে আছে তার প্রতি আমার কী করণীয় সেটাও কিন্তু জানা প্রয়োজন। তাতে করে নানা রকম সামাজিক যে অবকাঠামো আছে সেগুলো অনেক উন্নত হবে। আর পড়াশোনার ব্যাপারে যখন চলেই এলাম, সেই জায়গা থেকে আসি যে আমরা অনেকে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের যেভাবে ভর্তির যে প্রসেসটা, সেটাতে আমাদের আমরা যে পরীক্ষাটা দিই মেধা তালিকা অনুযায়ী আসে। আমরা অনেককে শুনি যে পাবলিক খুব ভালো ভালো ভার্সিটিতে তারা ল পড়ছে, ল পড়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ল পড়ছে জাস্ট যেহেতু চান্স পেয়েছে এবং ভালো একটা রেজাল্ট করেছে। এবং পরবর্তীতে এটাও আরেকটা অনেকের একটা কারণ যে ল পড়ে ল প্রফেশনে অনেকে আসে না, জোর করে ল পড়ছে। এখন কি স্যার একটু সময় এসছে না? কারণ এখন তো আমরা অনেক আধুনিক একটা যুগে বসবাস করি। আমাদের সময়েও আমরা অনেক সময় জানতাম না যে আমরা বড় হয়ে কী নিয়ে পড়াশোনা করব। ছোটোবেলায় শুধু বলা হতো এইম ইন লাইফে, আমার এইম হচ্ছে আমি বড় হয়ে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, কখনো লয়ার হব, অ্যাডভোকেট হব। এই জিনিসগুলো কিন্তু তখন আসতো না এবং এখনও আসে না। কিন্তু এখন তো
একটা ক্যারিয়ার সম্পর্কে এখনকার যে জেনারেশন আছে তারা তাদের হাতে যে ডিভাইসটা আছে তারা অনেক কিছু জানছে, কোন প্রফেশনটা তাকে অ্যাটাক করছে, কোনটা তাকে খুব টানছে, তারা এই ব্যাপারগুলো জানতে পারে। সেই ক্ষেত্রে কি স্যার আমাদের সেক্টরটাতে যেরকম ডাক্তার এবং ইঞ্জিনিয়ার আলাদাভাবে তাদের ভর্তি পরীক্ষাটা হয়, তারা জানি যে আমি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়বো, ডাক্তারি পড়লে তো আমি সামগ্রিকভাবে পড়লাম, ইঞ্জিনিয়ারিং পড়লে আমি যেটাতে, বাট তাদের মাইন্ড সেট আপ তারা চুজ করে নিয়েছে। বাট আমাদের এই প্রফেশনে কিন্তু আমরা যারা সব থেকে মেধাবী যাদেরকে আমরা ধরে নিই প্রতি বছর বিভিন্ন ব্যাচের থেকে, তারা কিন্তু নিজেরা জানে না যে তারা লই পড়বে কি না। এটার পরিবর্তন কি আপনি আশা করেন? এটা এভাবে পরিবর্তন হবে না, কারণ আমাদের বাট দেশে আপনি আশা করেন কি না স্যার, বা আপনি কি মনে করেন? আসলে যখন একজন ছাত্র অবস্থায় থাকে তখন তার পক্ষে এত বেশি কম্পিটিশন, আর আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এত কম, এখানে চয়েস কিছু থাকে না। তবে এটা ঠিক যে আহ, যথেষ্ট পরিমাণ ছাত্রছাত্রী যারা পড়ে তারা কিন্তু বাসনা নিয়েই থাকে যে তারা লয়ার হবে। যেমন আমার বাসনা ছিল আমি লয়ারই হব অনেক ছোটোবেলার থেকেই। তো আমি বাই চান্স লয়ার হইনি, আমি চেয়েছিলামই যে আমি লয়ার হব। তো আস্তে আস্তে কিন্তু মানুষের আইনের প্রতি আগ্রহ বাড়ছে, কারণ আইন এমন একটা পেশা, তাকে আইন চর্চা করতে হবে তার কোনো কথা নেই, তাকে বিভিন্ন রকম আইন জানা থাকলে বিভিন্ন রকম চাকরি পেতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আইন পড়া থাকলে বা আইনের ছাত্র হলে তার পার্সপেক্টিভটা অনেক বড়, অনেক বিশাল। তো সেক্ষেত্রে একজন ছাত্র যখন তার কোনো একটা সাবজেক্ট নেওয়ার সুযোগ আসে, তখন যখন নেয় তখন তার মধ্যে আজকের দিনে অন্তত মনে হয় যে তার এই চিন্তা থাকে, মাইন্ডসেট থাকে যে সে শুধু লয়ার যদি না হয় তবে সে সম্পর্কিত অন্য কোনো চাকরিও করতে পারবে, এইভাবেই পড়ে। হ্যাঁ, এখন তো আমাদের চাকরির বাজারে এই ব্যাপারটা খুব, বিশেষ করে কর্পোরেট সেক্টরগুলোতে, ব্যাংকগুলোতে আলাদা করে লিগ্যাল ডিভিশন তৈরি হয়েছে এবং সেখানে অনেক অপরচুনিটি আছে। এবং এটাও অনেক সময় দেখা যায় যে অনার্স পড়ার পরে কোন দিকটাতে যাবে, জুডিশিয়ারিতে যাবে নাকি হচ্ছে ব্যাংকিং সেক্টরে যাবে, ব্যাংকিংয়ের মধ্যে আবার দুটো সেক্টর, একটা প্রাইভেট একটা হচ্ছে গভর্নমেন্ট, নাকি অন্য কোনো প্রফেশনে যাবে। এখন বর্তমানে ব্যাংকিং সেক্টরে বা কর্পোরেট সেক্টরে যেইভাবে আমাদের লিগ্যাল ডিভিশনের যেই ক্যারিয়ারটা উন্মোচন হয়েছে বা তাদেরকে যেভাবে ট্রিট করা হচ্ছে, বা যতটুকু আপনি কি মনে করেন স্যার যে লিগ্যাল ডিভিশনগুলো বা ডিপার্টমেন্টগুলো স্ব প্রতিষ্ঠানে, কারণ আপনি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন, তারা কি অনেক স্ট্রং হয়েছে বা আরও কি স্ট্রং হওয়া জরুরি? কারণ সেক্ষেত্রে কিন্তু আমাদের কর্মক্ষেত্রটাও বাড়বে। না, এখন বিভিন্ন ক্ষেত্রে আইনের ইমপ্লিমেন্টেশন চাই। তো এই আইনের ইমপ্লিমেন্টেশন যখনই চায় তখন একজন আইন পড়া ছাত্রের প্রয়োজন হয়। সেই জন্যেই আইনের ছাত্রদের চাকরির সুযোগ বাড়ছে, সে ব্যাংকিং হোক, কর্পোরেট সেক্টরে হোক, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় যারা আইনের ছাত্র তাদের চাকরির সুযোগ দিনকে দিন বাড়ছে। এটা বাড়ছে এই কারণেই যে আইনের প্রয়োগটা দিনে দিনে বাড়ছে। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানই চায় যে অন্তত আইনের বেসিক বিষয়গুলো তারা যেন মেনে চলে। না মেনে চললে তখন তাদের নানা রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাদের নানা রকম অ্যাডভার্সিটির সৃষ্টি হয়। সেটাতে মুক্তি পাওয়ার জন্যে আইনের ছাত্রদের তাদের নিয়োগ দিতেই হয়। ফলে একাধারে যেমন কর্পোরেট সেক্টর উপকৃত হচ্ছে এইসব আইনের ছাত্রদের দিয়ে, আবার আইনের যারা ছাত্র আছে তাদের পক্ষেও তাদের চাকরির যে অপরচুনিটি আছে সেগুলোকে ব্যালেন্স করা সম্ভব হচ্ছে। স্যার, আপনি কিছুক্ষণ আগে কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনি যখন ল পড়েছেন আপনি লয়ার হতে চেয়েছিলেন। হ্যাঁ, ধরুন আপনি চান্স পেলেন না, আপনি তাহলে কি পড়তেন, মানে কি হতেন? বা আপনাকে যদি বেছে নিতে বলা হতো যে ওকে আপনি বেছে নিতে পারেন যে আপনি কি হবেন, আপনি তখন কি হতেন? পড়তে না পারলে ব্যথিত হতাম, কারণ প্রত্যেকেই চায় তার পছন্দের জায়গায় কাজ করতে। আসলে কি হতাম সেক্ষেত্রে বলা কঠিন। যদি আমার অনেক কিছু করতে ভালো লাগে, ওকে, যেরকম যেমন আমার বাগান করতে ভালো লাগে, গাছ লাগাতে ভালো লাগে। আচ্ছা, তো আমি সুতরাং আসলে আমি কি হতাম, আসলে কিসে হতাম, আসলে এটা পড়া কঠিন।
স্যার আপনার পরবর্তী জেনারেশন কি এই প্রফেশনে আসছে? না, আমার একটাই মেয়ে, আচ্ছা, সেই প্রফেশনে আসেনি। ওকে। সাধারণত তো আমরা দেখে থাকি যে আমাদের প্রফেশনে যারা সিনিয়ররা আছেন তাদের পরবর্তী লিগ্যাসিটা তাদের ফ্যামিলি থেকে কেউ না কেউ ধরে থাকেন। আপনি ব্যাপারটাকে যেহেতু তিনি আসছেন না আপনার পরবর্তী জেনারেশন, আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? কারণ আপনি চলে গেলে আপনার এত বড় চেম্বার, আপনার এত কর্মযোগ্যতা, সব কিছু তো আপনার জুনিয়ররা ডেফিনেটলি তারা হোল্ড করবেন, খুব মানে গর্বের সহিত হোল্ড করবেন, কোনো সন্দেহ নেই। বাট আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? আসলে যখন আমি এটা আমার সন্তানের উপর নির্ভরশীল ছিল যে সে কি প্রফেশন নেবে। সেই লয়ের প্রতি আকর্ষিত হয়নি। কিন্তু আমি যখন এই চেম্বারটা করি এটার কিন্তু কোনো নিজের নামের সাথে নাম দেইনি। আমি প্রথম দিন থেকেই চিন্তা করেছি যে যখন আমি থাকবো না এটা আমার জুনিয়রদের হাতে যাবে এবং তারা এটা চালাবে। সুতরাং এই মাইন্ডসেট থেকে কিন্তু আমি চেম্বারটা করেছিলাম। আর আমার জুনিয়ররাও জানে যে আমি যখন আমি বৃদ্ধ হব বা আমি কাজ করব না তখন দে উইল টেক ওভার দিস চেম্বার এবং তারা এটা চালাবে। ওকে। আর লিগ্যাসি আইন পেশাটা এমন বা ডাক্তারি এমন যে এটা তার সন্তান এটাকে ধারণ করতে পারে না, পারতেও পারে নাও পারতে পারে। যার যারটা সে এটা সে ধারণ হচ্ছে করবে। স্কিল নির্ভর একটা পেশা, নিজস্ব চেষ্টার পেশা, নিজস্ব বুদ্ধিদীপ্তির পেশা। তো এখানে সন্তান এসে এটাকে ধারণ করবে এটা আসলে সবসময় হয়ে ওঠে না। তো আমি যেটা চিন্তা করে এটাকে করেছিলাম সেটা হচ্ছে যে আমার পরে আমার জুনিয়র এটা চালাবে। ওকে। স্যার আপনার পরে যেহেতু আমরা সাধারণত দেখে থাকি যে আমরা যারা প্র্যাকটিস করেন সিনিয়র যারা আছেন একদম যত দিন পর্যন্ত শেষ সময় পর্যন্ত তারা কিন্তু প্র্যাকটিস করে যান। কারণ যারা প্র্যাকটিস করেন তাদের পক্ষে আসলে বসে থাকা, একদিন কোর্টে যাবেন না, এটা এটা বোধহয় মেনে নেওয়া, বিশেষ করে ওই বয়সে গিয়ে আরও খুব কষ্টকর। আপনার কি এরকম কোনো প্ল্যান আছে যে ওকে ফাইন এই এইজ পর্যন্ত আমি করব অ্যান্ড দেন আমি করব না, এরকম কোনো প্ল্যান আছে কি? আমার খুব ইচ্ছা আছে আমি কতগুলি বিষয়ে বই লিখব। ওকে। তো একটা সময় এসে আমি আসলে কাজ কমিয়ে দেব পার্সোনালি, আমার জুনিয়ররা কাজ করবে আর আমার কতগুলি বই লেখার খুব ইচ্ছা আছে। তো সেগুলো কি সব আইন বিষয়ে আমরা পাবো? আমি তো আর সাহিত্যিক না, আইন বিষয় হবে। বাট আমি যতদূর জানি সাহিত্য নিয়ে আপনার খুব আমার আগ্রহ আছে, আগ্রহ আছে। কিন্তু সাহিত্যিক হতে হলে যেগুলো কোয়ালিটি দরকার সেগুলো আমার নাই। কিন্তু আমার ইচ্ছা আছে আমি কতগুলি বিষয়, বিশেষ করে কোম্পানি ল আমি শুরু করেছিলাম, আচ্ছা আচ্ছা। কিন্তু এত বেশি সময়ের প্রয়োজন এটা আমি আর সময় দিতে পারিনি। কনস্টিটিউশনের সম্পর্কে আমার একটা বই লেখার ইচ্ছা আছে, যদি হয়ে ওঠে হয়ে ওঠে। হয়ে ওঠে। স্যার যেহেতু আমরা টপিকে চলে আসলাম যে কনস্টিটিউশন ল, তারপর হচ্ছে কনস্টিটিউশন বা কোম্পানি ল, বিজনেস ল, ট্যাক্স, আপনি তো অনেক সেক্টরে কাজ করছেন। আমার মনে হয় না যে এমন কোনো সেক্টর বাদ আছে যে সেক্টরে আপনি কাজ করেননি আইনের, কারণ আমাদের আইনের তো অনেকগুলো সেক্টর। কোন সেক্টরে কাজ করতে গিয়ে বা কোন লটা নিয়ে কাজ করতে গিয়ে আপনি সব থেকে বেশি আনন্দ বোধ করেছেন বা মজা পেয়েছেন বা মানে আপনি খুব তৃপ্তি পেয়েছেন যদি বলি? আসলে মূলত আমি যে কাজগুলো করি সেগুলো হচ্ছে বিজনেস রিলেটেড, কোম্পানি ল, ব্যাংকিং, ট্যাক্সেশন, কনস্টিটিউশন, এগুলো। তো আমি কোম্পানি ল পড়তে পছন্দ করি বা কোম্পানি লর উপর কাজ করতে পছন্দ করি, কনস্টিটিউশনের উপর কাজ করতে পছন্দ করি, ট্যাক্স আমার পছন্দ। তো এগুলোই, কিন্তু ক্রিমিনাল ল সম্পর্কে আমার আসলে তেমন আগ্রহ নাই বা কাজও করতে আমি চাই না খুব একটা। ওকে। স্যার ট্যাক্সের কথা যেহেতু আসলো, আমরা খুব ভালো করে জানি যে আপনি পরপর 8বার বাংলাদেশের সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন এবং আমাদের আইন অঙ্গনে পরপর 8বার। এখন তো আমরা অনেক সময় দেখি আমরা যারা ট্যাক্স নিয়ে কাজ করতে যাই, বিশেষ করে আমরা ছোটরা যারা কাজ করি, অনেক ক্লায়েন্ট আছে তারা বলে যত পারো ট্যাক্স কমায় দাও। হ্যাঁ, মানে যে ট্যাক্স দেওয়ার জন্য যে একটা নিরুৎসাহিত একটা ব্যাপার, উৎসাহর জায়গা থেকে, কারণ ট্যাক্স ইজ কাইন্ড অফ একটা ইনভেস্টমেন্ট অ্যাজ আ সিটিজেন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? কারণ এটা নিয়ে একটা মনে হয়, আমার কাছে মনে হয় যে আমাদের মাঝে, আমাদের সোসাইটির মাঝে একটা কনসেপ্ট আছে যে আমি তো কিছু পাচ্ছি না বা আমি কেন দিচ্ছি, আমি কোথায় দিচ্ছি, কেন দিব গভর্নমেন্টকে? আসলে ট্যাক্স দেওয়ার বিষয়টা আমি অনুপ্রাণিত হয়েছিলাম আমার সিনিয়রের কাছ থেকে। আমার সিনিয়র অনেক ট্যাক্স দিতেন এবং আমার সিনিয়র সবসময় ট্যাক্স দেয়াকে আমাকে অনুপ্রাণিত করতেন। কিন্তু তখন আমি বুঝতাম না আসলে ট্যাক্স দেওয়াটা লাভটা কী। অনেকের ধারণা ট্যাক্স দিয়ে লাভটা কী, রাষ্ট্রের কাছে চলে যাবে, আমার লাভটা কী।
আসলে নিজের অনেক লাভ আছে। ট্যাক্স যদি দেওয়া যায়, তবে যত পরিমাণ ট্যাক্স দেওয়া যাচ্ছে সেই পরিমাণ হোয়াইট মানি হচ্ছে। আজকে আমি একটা জমি কিনবো, আমার যদি হোয়াইট মানি না থাকে আমি জমি কিনতে পারবো না। আমার যদি ট্যাক্স দেওয়া থাকে, আমার সম্পত্তি যা হবে সেটা হচ্ছে হোয়াইট সম্পত্তি হবে, অর্থাৎ এটা লিগ্যাল সম্পত্তি হবে। আমি যা কিছু কিনতে চাইব, যা কিছু করতে চাইব, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমার ট্যাক্স দেওয়ার উপর। সুতরাং ট্যাক্স দিলে সরকারের কাছে টাকা চলে যাবে, আমার লাভ কী, এটা আসলে চিন্তা করার কোনো অবকাশ নাই। কারণ লাভটা মূলত যিনি মূলত ট্যাক্স নিজের। দিচ্ছেন তারও আছে, অনেক বড় লাভ আছে। কারণ ট্যাক্স, যে যত বেশি ট্যাক্স দেবে তার তত পরিমাণ লিগ্যাল আয় থাকবে। সেই লিগ্যাল আয়ের মাধ্যমে যেগুলো সে সম্পত্তি কিনবে সেগুলো লিগ্যালাইজ থাকবে। সুতরাং ট্যাক্স দেওয়াটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, এবং সেটা নিজের প্রতিও দায়িত্ব। আর এটা দিলে রাষ্ট্র পাবে, সরকার পাবে, আসলে বিষয়টা সেভাবে না, বিষয়টা নিজেরও অনেক লাভ আছে। স্যার, ট্যাক্সের পরে আমরা চলে আসি একটু আরবিট্রেশনের দিকে। ট্যাক্স যেরকম দেওয়া হচ্ছে আমাদের মানে শুধু যে সরকারের লাভ হচ্ছে আমাদের না, আবার একটা দেশের অর্থনৈতিক কাঠামো অনেকটা নির্ভর করে, বিশেষ করে আমাদের মতো দেশগুলোর বৈদেশিক যে বিনিয়োগটা থাকে সেটার উপরে। আমরা যদি বড় বড় কোম্পানিগুলোর দিকে তাকাই, তারা কিন্তু আমাদের যেরকম কোর্টে যতটা লেন্দি একটা প্রসেস যায় একটা ম্যাটারকে সর্ট আউট করতে, ডিসপিউটেড ম্যাটারকে সর্ট আউট করতে, সেই জিনিসটা আরবিট্রেশনে যায় না। এবং বড় বড় সকল কোম্পানিগুলো আরবিট্রেশনকে এনকারেজ করছে। আমাদের দেশে কিন্তু আরবিট্রেশনটা এখনও হচ্ছে, অনেক বড় বড় কোম্পানিরা করছেন, কিন্তু এটা যদি একদম সকল সেক্টরে মোটামুটি আস্তে আস্তে চলে যেত বা এটা চর্চাটা থাকতো, তাহলে মাইন্ডসেটটা আমাদের ওরকম হতো। কারণ এখানে যে আসলে একটা উইন উইন সিচুয়েশন আছে, এই জিনিসটা আমরা অনেক সময় মানতে চাই না বা আমরা বুঝতে পারি না। আপনি তো আরবিট্রেশন নিয়ে কাজ করেন স্যার, আপনি এটার সম্ভাবনা কতখানি দেখতে পাচ্ছেন আমাদের দেশে সকল সেক্টরের জন্য? আসলে বৈদেশিক ইনভেস্টমেন্টের একটা বড় শর্ত হলো যে যে ডিসপিউট হয় সেই ডিসপিউটগুলোকে কত দ্রুত নিরসন করা যায়। এবং বিশ্বব্যাপী আরবিট্রেশনের মাধ্যমে যে কোনো বিরোধ অত্যন্ত কম সময়ের মধ্যে করা সম্ভব। এবং বিদেশি ইনভেস্টমেন্ট যখন প্রশ্ন আসে, তখন বিদেশি ইনভেস্টররা জানতে চায়, প্রাথমিক প্রশ্ন হচ্ছে যে এদেশের যে সিস্টেম, যে কোনো কাজের সরকারি যে কাজগুলো আছে সেগুলো করতে কত সময় লাগে, লিগ্যাল কমপ্লায়েন্স যেগুলো প্রয়োজন হয় সেগুলো সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কত দ্রুত সম্পন্ন নিষ্পত্তি সম্ভব, যদি ডিসপিউট হয় পক্ষদ্বয়ের মধ্যে সেগুলোর নিরসন কত দ্রুত সম্ভব, সেগুলো কিন্তু তাদের প্রাথমিক জিজ্ঞাসা। আমাদের দেশে আরবিট্রেশন আইন আছে, আইনটা মন্দ না, কিন্তু আমাদের দেশে আরবিট্রেশন হলে সেটার যে ফলাফল কবে পাবে যারা লিটিগ্যান্ট, সেটা বলা বড় মুশকিল। আচ্ছা, সেটা প্রথমে আরবিট্রেটররা অ্যাওয়ার্ড দেন, সেটা চ্যালেঞ্জ করার জন্যে ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হয়, অথবা যদি ইন্টারন্যাশনাল আরবিট্রেশন হয় তবে সেটা হাইকোর্টে যেতে হয়। সেখান থেকে আবার হাইকোর্ট বা যদি ডিস্ট্রিক্টে যা যে কোনো আরবিট্রেশন হয় সেটা রায়ের এগেনস্টে হাইকোর্ট আছে, হাইকোর্ট থেকে অ্যাপিল ডিভিশনে, যে আলটিমেট রেজাল্ট পেতে 15-20 বছর লেগে যায়। তো একজন ইনভেস্টর তিনি চাইবেন তার সমস্ত রায়গুলো যেন 6 মাসের মধ্যে পাওয়া যায়। সেখানে যদি কারোর 20-15 বছর যদি অপেক্ষা করতে হয় আলটিমেটলি, তো সেটা তার জন্যে খুব একটা এনকারেজিং না। সেক্ষেত্রে স্যার তো সেই ক্ষেত্রে এমন সিস্টেম হওয়া প্রয়োজন, এবং সেখানে যথেষ্ট সেমিনার হওয়া প্রয়োজন, এবং এখানে জনসচেতনতা প্রয়োজন যে আরবিট্রেশনের ক্ষেত্রে আরবিট্রেশন অ্যাওয়ার্ডটা যেন অত্যন্ত দ্রুততম সময়ের জন্যে মধ্যে যেন পাওয়া যায়, এবং উভয় পক্ষ যেন মানে শেষ যে প্ল্যাটফর্ম অ্যাপিল ডিভিশন সেটা যেন অতি দ্রুততার সময়ের মধ্যে সেখানে নিষ্পত্তি সম্ভব হয়। সুতরাং এইভাবে যদি আইন করে বা যেভাবেই হোক এটাকে যদি ইমপ্লিমেন্টেশন না হয়, তবে বিদেশি যারা আমাদের এখানে ইনভেস্ট করতে চায় তারা কিন্তু এনকারেজ হবে না। এবং স্যার আমার কাছে তো মনে হয় যে আর দ্বিতীয়টা আমরাও হচ্ছে যে ফরেন অ্যাওয়ার্ড এনফোর্সমেন্ট। বিদেশে আমাদের যেগুলো বিদেশে ভেন্যু থাকে এবং বিদেশে অ্যাওয়ার্ড দেওয়া হয় সেগুলো এনফোর্স করার জন্যে যে মেকানিজম, সেগুলো খুব এক্সপেডিশাস না, খুব দ্রুততম সময়ের মধ্যে সেটা নিষ্পত্তিযোগ্য না। তো সেগুলোকে এমন পদ্ধতি হওয়া উচিত যে এই ফরেন অ্যাওয়ার্ডগুলোর
যেদিকেই যাক না কেন সেই ফলাফলটা যেন অতি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি নিষ্পত্তি হয়। সম্ভব হয়। স্যার এবং সেই ক্ষেত্রে এটা দ্রুত করার জন্য এবং এই ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করার জন্য তো আমাদের স্কিল পিপলও দরকার। এবং আমার কাছে তো মনে হয় যে আমরা যারা আছি এই প্রফেশনে, আমরা কিন্তু খুব একটা যে আরবিট্রেশনে অনেকে এসছে বা আসছে তাও কিন্তু মনে হয় না। আপনি কি মনে করেন আসছে কি নতুন জেনারেশন কি আরবিট্রেশনে এইটাকে ক্যারিয়ার হিসেবে নিতে, প্রফেশন হিসেবে নিতে উৎসাহিত বোধ করছে বা আসছে কি? না, এখন যারা নতুন আসবে তাদের কাছে সব মামলা তো আসে না। আসে না। তো আরবিট্রেশন এমন একটা ফোরাম যেখানে ক্যারিয়ার হিসেবে নেওয়া সহজ। কারণ আরবিট্রেশন হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। কোর্টের মাধ্যমে না যেয়ে আরবিট্রেশনের মাধ্যমে নিষ্পত্তি করা। তো সেই ক্ষেত্রে আর শুধু আরবিট্রেশনকে ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব এবং সেখানে যথেষ্ট ভালো স্কোপ রয়ে গেছে। সেক্ষেত্রে একজন লয়ার স্টুডেন্টকে আফটার তার 4 ইয়ার্স অনার্সে কমপ্লিট করার পরে বা মাস্টার্স কমপ্লিট করার পরে অথবা সে হয়তো বা তারপরে অ্যাডভোকেটও হয়ে গেল, এটার পরে সে কিভাবে তার এই স্কিলটাকে ডেভেলপ করতে পারে? এখন আরবিট্রেশন করতে হলে একজনকে অ্যাডভোকেট হওয়ার প্রয়োজন নেই, কিন্তু যিনি আরবিট্রেশন পরিচালনা করবেন বা যিনি আরবিট্রেটর হবেন তাদেরকে তো আইন সম্পর্কে জানা দরকার। অবশ্যই। এবং যিনি আরবিট্রেশন কার্যক্রম পরিচালনা করবেন লয়ার হিসাবে বা পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসাবে, তাকে তো আইন জানতে হবে। সেই আইন জানাটাই কিন্তু চ্যালেঞ্জিং। তো কেউ আইন না জেনে যদি আরবিট্রেশন করে তার ফলাফল কী হবে সেটা সহজেই অনুমেয়। তো সেই জন্য প্রথমে নিজেকে প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠিত হওয়ার পর কোর্ট কেস এবং আরবিট্রেশন দুটা বা যে কোনো একটা চালানো আমি মনে করি এটাকে পেশা হিসেবে নেওয়া লাভজনক। খুবই লাভজনক এবং এটাতে করে হচ্ছে আমাদের এবং আমাদের সমাজে দেশে আর একটা যেটা হয়নি সেটা হচ্ছে মেডিয়েশন। মেডিয়েশন সারা পৃথিবীতে মেডিয়েশন, নেগোসিয়েশন, কনসিলিয়েশন এগুলো ব্যাপকভাবে সমাদৃত। বিরোধ কোর্টের মাধ্যমে নিষ্পত্তিটা পৃথিবীর সব জায়গায় কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। পৃথিবীর বহু জায়গায় সেই জন্য মেডিয়েশন একটা অল্টারনেট ডিসপিউট হিসেবে রেজলিউশন হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদের দেশে সামহাও মেডিয়েশনটা জনপ্রিয়তা লাভ করেনি, যদিও মেডিয়েশনকে আমাদের ট্যাক্সেশনের মধ্যে ঢুকানো হয়েছে, কিন্তু খুব একটা জনপ্রিয়তা আমাদের তো পায়নি। মেডিয়েশনটা অর্থ ঋণও ঢুকানো হয়েছে স্যার, কিন্তু দেখা যায় না, কোনো কাজ হয় কোনো না, কাজ হয় কোনো না। কাজ হয় না। এবং স্যার অর্থ ঋণের কথা যখন চলেই আসলো, বর্তমানে আমাদের ব্যাংকিং সেক্টর, আমরা তো সকলেই জানি যে ব্যাংকিং সেক্টরের অবস্থা খুবই খারাপ। খেলাপি ঋণের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং সৌভাগ্যক্রমে বলবো অনেকটা যে এতদিন আমাদের 4টা কোর্ট ছিল ঢাকায়, এখন সেটা 7টা কোর্ট হয়েছে। এটা আমাদের জন্য আসলেই, কারণ যেই পরিমাণ মামলা এক একজন জাজকে ডিল করতে হয়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কন্টেস্টেড যে মামলাগুলো থাকে অর্থ ঋণ, তারপরে গিয়ে আবার জারি মামলা, এর মাঝখানে বিভিন্ন সময় রিট চলে আসে, কারণ বিভিন্ন নিলামে বা বিভিন্ন অর্ডারের এগেনস্টে এই যে দীর্ঘ একটা সূত্রিতা। যদিও মেডিয়েশনকে এখানে রাখা হয়েছে এবং যে কোনো মোমেন্টে মেডিয়েশন করা যেতে পারে, এটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে, যদিও স্যার খুবই আপনার থেকে অনেক কম সময় আমি এখানে কাজ করেছি, যে প্রসেসে যাচ্ছে তাতে করে ব্যাংকের বেনিফিটটা আসতেও অনেক সময় লাগছে এবং অনেক সময় দেখা যায় আমাদের যারা ডিফল্টার থাকেন তাদের ধারণা, তারা যেই লয়ারকে, আমি সকলের প্রতি অনার রেখেই বলছি, দেখা যায় তাদের পক্ষের যেই অ্যাডভোকেট থাকেন তিনি এসে বলছেন যে লোন তো নিয়েছিল হয়তো বা 10 কোটি টাকা, এখন এত টাকা, কিন্তু তিনি যে অনেক দিন ধরে দিচ্ছেন না, তার যে একটা গ্যাপ রয়ে যাচ্ছে, এই যে ইনস্টলমেন্টগুলো কন্টিনিউয়াসলি চলে গেল, তার এক্সট্রা আবার যেই প্রফিটটা তার কাছ থেকে কেটে রাখা হবে, এই যে ব্যাপারগুলো, এগুলো তো তার জানা, সে হয়তো বা জানছে না, অনেক ক্ষেত্রে জানছে না, আবার অনেক ডিফল্টার আছে জানে, অনেক ডিফল্টার খুব ভালোভাবেই জানে। তো এই টোটাল এই ব্যাপারগুলোকে এক করে যদি আপনি বলতে চান, কারণ আপনার এই সেক্টরে আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি স্যার, যে কোন দিকে আগালে এই মামলার জটগুলো বা এই ডিসপিউটেড ম্যাটারগুলোকে আমরা খুব দ্রুত সর্ট আউট করতে পারি? কারণ এখনও তো আমাদের অনেক দিন সময়, একটা ডেডিকেটেড কোর্ট থাকা সত্ত্বেও অনেক সময় লেগে যাচ্ছে। আসলে মামলা এত বেশি, সেই তুলনায় এবং জনসংখ্যা এত বেশি, সেই তুলনায় যত সংখ্যাই কোর্ট বাড়ানো হোক না কেন মামলার যে চাপ সেটা কিন্তু অব্যাহতভাবে ধীরে ধীরে বাড়ছে। ফলে এইগুলোকে নিরসন করা কঠিন, এটা বাস্তবতার দৃষ্টি থেকে দেখলে। দ্বিতীয়টা আমি মনে করি যে আমাদের যে অর্থনীতি আদালত সেটাকে অনেক সংস্কার প্রয়োজন আছে
এটা করাই হয়েছিল মূলত ব্যাংকের দিকে Favour-এ। তাকিয়ে ফেভারে। তো এই এখানে এই ব্যাংকিং লটা যে অর্থনীতি আদালতের যে বিধানগুলোকে এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন, সে যেন একাধারে যেমন দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়, তেমনিভাবে উভয় পক্ষের একটা ব্যালেন্স যেন রাখা সম্ভব হয়, যেন সম্পূর্ণভাবে এটা ব্যাংকের পক্ষে এককভাবে না যে এটা যেন এমনভাবে করা হয় যাতে করে উভয় পক্ষ তার ফেয়ার জাস্টিসের সুযোগ পায়। সেভাবে এটাকে সংস্কারের যথেষ্ট জায়গা আছে যেগুলোকে প্রয়োজন অ্যাড্রেস করা, ব্যাংকের ক্ষেত্রেও, তার টাকা প্রাপ্তির ক্ষেত্রেও, আবার যিনি বড়োয়ার Defaulter-এর তার ক্ষেত্রে। ক্ষেত্রেও। আচ্ছা স্যার, সেই জায়গাতে কি তাহলে তখন কি আমাদের মানে মানে আপনি যেহেতু সংস্কারের কথা বললেন, আপনার মাথায় কি বা আপনার কাছে কি এরকম কিছু আছে বা আপনার, কারণ আপনি যেহেতু অনেক দিন ধরে কাজ করছেন, আপনি এটার অনেকগুলো লুপহোল আপনি জানেন যে এখানটা সংস্কার করলে হয়তো বা একটু তাড়াতাড়ি হবে, বা যেহেতু একবার অর্থঋণ মামলা করতে হচ্ছে, একবার জারি মামলা করতে হচ্ছে, এই যে যে মাঝখানে আবার না, অর্থঋণ মামলা, জারি মামলা আসলে সবই অর্থঋণ মামলা। যতক্ষণ পর্যন্ত ডিক্রি না হয় ততক্ষণ পর্যন্ত এইটা ডিক্রি মামলা হিসেবেই থাকে, ডিক্রি পর্যন্তই। তারপরে যখন ডিক্রি হয়ে যায় তখন সেটা ডিক্রিকে এনফোর্স করার জন্য জারি মামলা জারি হয়। মামলা করা হয়। তো সেটা, দিস ইজ জাস্ট এ কন্টিনিউয়েশন, এটা আলাদা কোনো মামলা না। ওকে, বাট আপনার কি এরকম কোনো সাজেশন আছে বা আপনার এরকম কোনো আইডিয়া আছে যে এরকম করলে আমাদের অর্থঋণের মামলার প্রসেসগুলো আরেকটু দুই পক্ষের জন্য বেনিফিটেড আসলে হবে? এটা গবেষণার ব্যাপার, এটা গবেষণার ব্যাপার যে এটা কীভাবে ব্যালেন্স করা যায়, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা ব্যাপার আছে, এবং সেই পরিকল্পনা করে এগুলোকে আসলে সংস্কারের প্রয়োজন আছে। আইনটা যুগোপযোগী না। স্যার, যেহেতু আমরা হচ্ছে এদিকে চলে আসলাম, আপনি তো অনেক দিন যাবত মানে এই প্রফেশনে আছেন, কি পেয়েছেন এবং আর কি দেওয়ার আছে এবং কি দিতে চান এই প্রফেশনকে? না, প্রফেশনের কাছে যা পাওয়ার একজন লয়ারের, আসলে আমার যোগ্যতা অনুযায়ী আমি মনে করি আমার প্রাপ্তি হয়েছে। আর দেয়ার তো অনেক কিছুই আছে, দেয়ার তো আর শেষ নেই। শেষ নেই। তো সুতরাং কীভাবে দিতে পারি সেটা আমি জানি না, সেটা আসলে সময় ঠিক করে দেবে। কিন্তু আমি চিন্তা করি সেটা হচ্ছে আমি দু একটা বই লিখে যেতে চাই যাতে করে ভবিষ্যতে জেনারেশনের সেটার জন্য সুবিধা হবে। স্যার, বই লেখার যেহেতু আসলো এবং আমি যেহেতু জানি আপনার সাহিত্যের প্রতি কিছু অনুরাগ আছে, তো সেই জায়গা থেকে আপনার প্রিয় সাহিত্যিককে বা কার বই বেশি ভালো লাগে, অথবা কোনো উল্লেখযোগ্য চরিত্র বা কোনো উল্লেখযোগ্য বই যেটা আপনার খুবই খুবই ভালো লাগে এবং আপনি বারবার পড়েন, বা সেই বই থেকে কোনো কিছু আপনি কোট করেন বা আপনার সবসময় আপনার ভেতরে থাকে, লালন করেন, এরকম কি আছে? না, আমার অনেক প্রিয় রাইটার আছে। যেমন আমার রবীন্দ্রনাথকে আমার পছন্দ, নজরুলকে পছন্দ, কবিতা সুকান্তকে পছন্দ, জীবনানন্দ দাশকে পছন্দ, আমার শরৎচন্দ্রকে পছন্দ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, আমার শেক্সপিয়ারকে আমার খুব পছন্দ, আমার পছন্দ ভিক্টর হুগো, মোপাসা, টলস্টয়। ওকে স্যার, শরৎচন্দ্র বা সমরেশ, এদের কোন সৃষ্টিটা আপনার সব থেকে বেশি মনে দাগ কেটেছে? শরৎচন্দ্রের অনেক লেখা আমার পছন্দ, দত্তা আমার সবচেয়ে পছন্দের, কেন জানি না। আচ্ছা, আর সমরেশের? সমরেশের অনেক বই আমি পড়েছি। সমরেশের এখন আমি মানে আলাদা বাট করে বলতে দত্তা পারবো না। আপনার একেবারে দাগ কেটে গেছে। স্যার, আপনি অনেক কিছু বললেন। একটা প্রবাদ আছে, লয়ার্স আর দ্য ইঞ্জিনিয়ার অফ দ্য সোসাইটি। তো আপনি এটাকে কিভাবে দেখেন, এবং আমাদের দেশে আমরা কি সেটা হতে পেরেছি? না, আমরা হতে পারিনি। হওয়ার জন্য কি করতে হবে আমাদের? আমাদের আসলে সামাজিক প্রেক্ষাপটটা এমনই যে লয়ারদের একার পক্ষে সমাজ সংস্কারে বা সমাজের জন্য এইভাবে করণীয়ভাবে হয়ে ওঠে না। আর সমাজের কারিগর এইভাবে বলা যায় না, কারণ যে অর্থে প্রবাদটা বলা হলো সে অর্থে আমরা এইভাবে কাজ করতে পারিনি।
আমাদেরকে লয়ারদেরকে তাদের শুধু পেশার বাইরেও তাদেরকে নানা সামাজিক আহ, বিষয়ে তাদেরকে আরও আরও অগ্রসর হওয়া প্রয়োজন। একটা প্রফেশন হিসাবে তারা সমাজে আরও অনেক বেশি কাজ করতে পারে। তো সেই কাজগুলো আমি মনে করি না সেই অর্থে করা গেছে। ওকে স্যার, একদম শেষের দিকে একটু মজা করি। সেটা হচ্ছে আপনাকে কয়েকটা ওয়ার্ড বলবো, একটা একটা করে বলবো। ওয়ার্ডটা শোনার পরে ফার্স্ট আপনার মাইন্ডে যা আসে, প্রমিস যে আমরা করি, প্রমিস প্রমিস। শুড বি মেড টু বি কেপ্ট, কিন্তু প্রবাদ আছে প্রমিস আর মেড টু বি ব্রোকেন। ওকে। ল। Law should be obeyed and be maintained. ওকে। অ্যান্ড জাস্টিস। Justice should prevail. থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর তরুণ যারা আছে তাদের জন্য আপনার যদি কিছু বলার থাকে, তাদের প্রতি আপনার কোনো প্রত্যাশা থাকলে প্লিজ। তরুণদের তারা যেন ডেডিকেটেড হয়ে দেশের সেবা করে, তার পেশার প্রতি সততা নিয়ে কাজ করে। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ।